সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছি না, সেজন্য অনলাইনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তোমাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার আইডি নাম হচ্ছে 199। ইমেল jakiarim@gmail.com। পাঠের শুরুতে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। বলো তো এই ছবিগুলো কিসের সাথে সম্পর্কিত? প্রথম ছবিটি কি দেখা যাচ্ছে? এটা কিসের কল বলে আমরা জানি বলো তো? যে একটি পাট কল। ভেরি গুড। তারপর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? গার্মেন্টসে কাপড় তৈরি করছে, আবার এখানে কি হচ্ছে? গুছানো হচ্ছে বা এটার গুণগত মান চেক করা হচ্ছে। তারপরে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি রেলওয়ে ইঞ্জিন ঠিক করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু মাটির তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র, তারপরে এখানে নকশি কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ছবিগুলোকে কিসের সাথে সম্পর্কিত বলে বলতে পারি বলো তো? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করছি যে আমরা যে সুন্দর সুন্দর জামা কাপড় পরি, এগুলো আসলে কিসের অবদান? তারপর আমরা হাত বাড়ালে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক জিনিসপত্র এর পাচ্ছি, তাহলে এগুলো কিসের অবদান? এগুলো হচ্ছে শিল্পের অবদান। তোমরা অনেক সুন্দর বলেছো। তাহলে চলো আজকে আমরা কৃষি নিয়ে আলোচনা করব। বুঝতেই তো পারছি না? বাংলাদেশের শিল্প। তোমরা খাতায় লিখে নাও। তাহলে আমরা কি জানি শিল্প কি? সবার আগে তো জানতে হবে আমাদের শিল্প কি। শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ। ভেরি গুড, তোমরা সুন্দর বলেছো। শিল্প মানে শিল্প মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি শিল্প কি। যেমন একটি তুলাটা তো আসলে আমরা তুলা হিসেবে কি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি? পারি না। তাহলে তুলাটাকে কি করতে হবে? প্রক্রিয়াজাত করতে। যেমন বালিশ, আমরা তুলার বালিশ ইউজ করি। ওই তুলাটা কি আমরা কি সরাসরি কি মাথায় দিয়ে ঘুমাই? না, এটাকে আমরা একটা কাভারের মধ্যে কাভার করে বালিশের সাইজ দিয়ে তারপর আমরা কি এটা কি ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে কাঁচামাল থেকে, আমি সংজ্ঞায় যদি বলতে যাই তাহলে হচ্ছে কাঁচামাল সংগ্রহ করে, মানে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করাই হচ্ছে কি শিল্প। এটা প্রকৃতি প্রদত্ত সম্পদ। শিল্পকে বলা হয় আবার উৎপাদনের বাহন। শিল্প পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন ও প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে আমরা যদি একদম সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে। যেমন কাঠের অনেক রূপ আছে, কাঠের বিভিন্ন রূপ হচ্ছে যে কি শিল্প। যেমন আমরা একটা কাঠকে চেয়ার হিসেবে ব্যবহার করতে পারি, টেবিল হিসেবে ব্যবহার করতে পারি, আবার হচ্ছে কি খাট হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে কি একটি রূপগত পরিবর্তন। এটার মূল কাঁচামালটা হচ্ছে কি আমাদের কাঠ থেকে আমরা পরিবর্তনের মাধ্যমে এটাকে শিল্পে পরিণত করছি, আমাদের ব্যবহার উপযোগী জিনিস তৈরি করছি। তাহলে আমরা তো বুঝতে পারছি শিল্প কি। এবার আমরা শিল্পের, আমরা এখানে চারটি দেখতে পাচ্ছ যে চারটি আমি এই পয়েন্ট লিখেছি যে এটা হচ্ছে আকার অনুযায়ী আমাদের দেশে শিল্প 4 প্রকার। এই 4 প্রকার শিল্প নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথমে আমি আলোচনা করব হচ্ছে বাংলাদেশের শিল্প নিয়ে। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে কৃষিজ পণ্যের উপর নির্ভর করে কিন্তু আমাদের শিল্পটা গড়ে উঠেছিল। ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে কিছু কিছু কলকারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ের কল ছিল প্রধান। আমাদের দেশের প্রথম শিল্প কারখানা সৃষ্টি হয় পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে। আমাদের প্রথম শিল্প প্রতিষ্ঠানের নাম ছিল আদমজী জুট মিলস। এটা একটি পাটকল ছিল। এরপর আমরা পাকিস্তান কর্তৃক কিছু বৈষম্যেরও শিকার হয়েছিলাম, যে পাকিস্তান আমলে শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলের শাসকদের বৈষম্য বঞ্চনার শিকার হয়েছিল।
যেমন 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে থাকে। এখন পর্যন্ত আমরা কিন্তু শিল্প কারখানা তৈরি তৈরি হচ্ছে। আমরা একটু জার্নালের দিকে তাকাইলেই দেখতে পাবো যে এখনো নতুন নতুন অনেক অনেক কিছু কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে। এগুলো সবকিছু কিন্তু কি শিল্পেরই অবদান। পাট শিল্প ছিল আমাদের দেশের প্রধান শিল্প এবং এটাকে পাটকে একসময় আমাদের দেশের সোনালী আঁশ বলা হতো। তো এখন এরপরে স্বাধীনতা পরবর্তী আমাদের দেশে অনেকগুলো কলকারখানায় তৈরি হয়েছে, যেমন চা, চিনি, সিমেন্ট, সার কারখানা, তারপর চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা ইত্যাদি। বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্প বাংলাদেশে বিরাট সাফল্য অর্জন করছে। যেমন হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য, গার্মেন্টসে যে আমাদের দেশের চাহিদা মিটিয়ে এটা কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে। মূলধন উৎপাদন খরচ সবকিছু মিলিয়েই আমাদের এই উৎপাদনগুলো হচ্ছে। তারপর হচ্ছে আমরা এর ভিত্তিতে কি কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ মূলধন বা শ্রম, তারপর হচ্ছে শ্রমজীবী মানুষের প্রয়োজন, এর ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের শিল্পটাকে কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। আমি একটু আগে বলেছিলাম ওই 4 ভাগটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প, এই 4টি ভাগে। তাহলে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমত বৃহৎ শিল্প নিয়ে আলোচনা করব। বৃহৎ শিল্প, এই শিল্পের মধ্যে কি কি পড়ে? যদি আমরা উদাহরণ দিয়ে বলতে যাই তাহলে আমরা গার্মেন্টস শিল্পকেই ধরি। গার্মেন্টস শিল্পটা এত বেশি বড় যে এটার প্রধান কাঁচামাল হচ্ছে তুলা থেকে সুতা বানানো হয়, সুতা থেকে কাপড় থেকে জামা কাপড় তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে কিসের অবদান? এগুলো হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্পের অবদান। গার্মেন্টস শিল্পটা কিসের মধ্যে পড়ে? আবার বৃহৎ শিল্পের মধ্যে। কারণ হচ্ছে এখানে প্রসেসিং থেকে শুরু করে সবকিছুতে অনেক মূলধন লাগে, কারিগর লাগে, শ্রমিক লাগে, প্রকৌশলী লাগে, বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যবস্থাপকেরও প্রয়োজন পড়ে। এখানে মূলধনটা হচ্ছে বেশি। এখানে আড়াই লাখ থেকে 3 লাখ থেকে অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়। এটা আমরা বলতে পারি না। এটা শুধুমাত্র আমরা এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমার 250 জন থেকে বেশি শ্রমিকের প্রয়োজন হয় একদম শুরুতে। তারপর হচ্ছে এইসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি, যেহেতু শ্রমিক, তারপর হচ্ছে তোমার মূলধন সবকিছু বেশি, তাই এটার উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। যেমন গার্মেন্টস শিল্প আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এই যে তারপর হচ্ছে জাতীয় অর্থনীতিতে এর অবদান অপরিসীম আমরা বলতেই পারি, যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারছি এই পোশাক শিল্প রপ্তানির মাধ্যমে, তাহলে এটা আমাদের অর্থনীতিতে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আমরা পড়বো হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্প একদম আমরা যদি সংজ্ঞায় চলে যাই তাহলে বলা যায় যে যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলা হয়। এখানে শুধুমাত্র 1.5 কোটি টাকা না, তারপর হচ্ছে এখানে হচ্ছে শ্রমিক শুধু টাকা খাটালেই তো আর শিল্প পরিবর্তন হয়েছে না, বা একটা শিল্প নিজে নিজে চলতে পারে না। এখানে হচ্ছে তোমার মূলধনের প্রয়োজন হয়, তারপর হচ্ছে শ্রমিকের প্রয়োজন হয়। তো আমরা মাঝারি শিল্পে মূলধন ধরতে পারি, ধরো অধিক মূলধন না, মিনিমাম 1.5 কোটি টাকা। এখানে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে 1.5 কোটি টাকা অধিক মূলধন। সরি, ঠান্ডা লেগেছে, তার জন্য আমি দুঃখিত। যে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটিয়ে যে ব্যবসা শুরু করা হয় সেটা হচ্ছে আমাদের কি মাঝারি শিল্প। এখানে তোমার আমরা শ্রমিক ধরতে পারি যে 20 জন থেকে 230 জন শ্রমিক সবসময় নিয়োজিত থাকে। তো এই শ্রমিকদের মাধ্যমে আমরা এই 1.5 কোটি টাকাকে ব্যবহার করে আমরা আমাদের মাঝারি শিল্পটা দাঁড় করাতে পারি। তারপর হচ্ছে যে এখানে আমরা কি কি ধরনের মানে জিনিসপত্র তৈরি হয় বা কি কি ধরনের শিল্প থাকে? এখানে হচ্ছে চামড়া শিল্প থাকে। যেমন হচ্ছে চামড়া শিল্প কোত্থেকে আসে? পশুর চামড়া থেকে, মানে যে কোনো কিছু চামড়া নিয়ে আমরা ওটাকে কি করি? পশুর চামড়ায় ধরতে পারি। পশুর চামড়া নিয়ে ওটাকে প্রক্রিয়াজাতকরণ আমাদের ব্যাগ, জুতা, তারপর হচ্ছে ব্লেজার ইত্যাদি আমরা কি করি? তৈরি করি। এটার জন্য মূলধন হচ্ছে 1.5 কোটি টাকা, আর শ্রমিক হচ্ছে মানে তোমরা নোট করে নিতে পারো 20 থেকে 230 জন। তাহলে আমরা এখানে আর কি শিল্প, মানে আমরা কি উদাহরণ দিতে পারি? কোন শিল্প আসতে পারে মাঝারি শিল্পের মধ্যে? সাবান শিল্প, ভেরি গুড, সাবান শিল্প। তারপর হচ্ছে দেশলাই শিল্প ও এই মাঝারি শিল্পের মধ্যে পড়ে।
উৎপাদন এবং শ্রমিকের দিক থেকে আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারি, মানে ভাগ করতে পারি। তারপর হচ্ছে ক্ষুদ্র শিল্প, যে শিল্প 20 জন শ্রমিক দিয়ে শুরু করা যায় এবং এর মধ্যে মূলধনও খুব বেশি প্রয়োজন পড়ে না। এর মধ্যে মূলধন খাটে হচ্ছে তোমার 1.5 কোটি টাকার কম, মানে হচ্ছে আমরা যে মাঝারি শিল্পের মধ্যে যে 1.5 কোটি টাকা দেই তার থেকে কম মূলধন খাটিয়ে কিন্তু এই কারখানা বা শিল্প প্রতিষ্ঠানগুলো কি করে, উৎপাদন শুরু করতে পারে, এই উৎপাদন শুরু করতে পারে। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, বেশি সমস্যা করছে কাশিটা, ক্ষুদ্র শিল্প হিসেবে ধরে নিতে পারি। যেমন এটার মধ্যে আছে কি, চাল কল। চালটা হচ্ছে কৃষি থেকে, ধান থেকে চাল হয়। চাল তো চাল কল আমরা অল্প শ্রমিক দিয়ে শুরু করতে পারি। যেমন এটা হচ্ছে প্রথমে কি করতে হয়, প্রথমে ধানটাকে মাড়িয়ে এটা যে খড় থেকে আলাদা করতে হয়, তারপর হচ্ছে কি এটাকে ধান থেকে মেশিনের মাধ্যমে এটা কি করে, চাল করা হয়। তাহলে এই কাজটার জন্য আমরা খুব বেশি শ্রমিকের প্রয়োজন, আবার খুব বেশি মূলধনেরও, যতটুকু ক্ষুদ্র শিল্প বলতে যতটুকু তোমার মূলধন খাটাবে, তো আমরা 1.5 কোটি টাকা থেকে বেশিও খাটাতে পারি, কিন্তু তার জন্য আমাদের শ্রমিকও বেশি লাগবে। আবার এটা আবার শ্রমিক বেশি লাগলে আমাদের এটা কৃষি থাকবে, ক্ষুদ্র শিল্পে থাকবে না, এটা হয়ে যাবে কি মাঝারি শিল্প। তো ক্ষুদ্র শিল্পের আরেকটি উদাহরণ আমরা কি দিতে পারি, যেমন ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা। তারপর হচ্ছে আবার খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কিভাবে করা হয়, যেমন একটা আমের জুস পাই না আমরা সারা বছর, যে আমের জুসটা, আমটা আর আমরা সারা বছর পাই না, আমাদের দেশে আমটা হচ্ছে কি সিজনাল। তো আমটা যখন আমরা প্রক্রিয়াজাত করার মাধ্যমে প্যাকেট হিসেবে পাই, এটাও ক্ষুদ্র শিল্পের একটি অংশ। প্রথমে আম নেওয়া হয়, তারপর এটাকে ফ্যাক্টরিতে নেওয়া হয়, ফ্যাক্টরি থেকে এটাকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে প্যাকেট করে আমরা কি জুস হিসেবে এই আমটাকে পেয়ে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছো ক্ষুদ্র শিল্প কি। ভেরি গুড। তারপর হচ্ছে তারপর শিল্পটা কি, কুটির শিল্প। আমরা কি বলতে পারি কুটির শিল্প কি? কারণ হচ্ছে আমরা বাড়িতে ম্যাক্সিমামটাই আমরা দেখে থাকি যে আমাদের মায়েরা, দাদিরা বসে বসে, নানীরা বসে বসে কিছু তোমার বাঁশ দিয়ে কিছু জিনিস তৈরি করছে বা হাতের কাজ করছে। এটা কি, এটা কি কোন শিল্পের মধ্যে পড়ে, কুটির শিল্পের মধ্যে পড়ে। এখানে আমরা বলতে পারি যে এই শিল্পের উৎপাদন এবং বিপণনের কাজটি প্রধানত মালিক নিজ বা তার পরিবারের সদস্যরা করে থাকে। এটার জন্য কিন্তু আবার বাইরের শ্রমিকের প্রয়োজন হয় না, বাস বাইরের শ্রমিক আমরা নিতে পারি যে হাতে গোনা কয়েকজন, এরা কি করে, বাসায় বসেই কাজ করে, যেমন হাতের কাজ করে। বেশিরভাগই আমাদের হাতের কাজগুলোই হচ্ছে কুটির শিল্পের অন্তর্ভুক্ত। যেমন কাঁথা সেলাই করা, আমরা বুটিক্সের যে কাঁথাগুলো পেয়ে থাকি ওগুলা কিন্তু কি হাতে সেলাই করা যে কাঁথাগুলো পেয়ে থাকি ওগুলা কুটির শিল্পের অন্তর্ভুক্ত। এখানে কোনো মানে কল, মানে হচ্ছে আমরা কি বলতে পারি, কল বলতে এখানে কোনো কারখানার প্রয়োজন হয় না, কারখানার ছাড়াই আমরা হাতে হাতে তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমাদের দেশে কুটির শিল্পের মধ্যে কি কি জিনিসগুলো পড়ে বলো তো। যেমন আমাদের মায়েরা আর কি কি তৈরি করে, শাড়ি বা মিষ্টির প্যাকেট তৈরি করে, তারপর কি তৈরি করে, আগরবাতি তৈরি করে। তারপর তারপর আমরা কি দিতে পারি, তাঁত বস্ত্র। তাঁত বস্ত্র কিন্তু কুটির শিল্পের উদাহরণ। ভেরি গুড, তোমরা অনেক সুন্দর উদাহরণ দিয়েছো। তাঁত বস্ত্রও কিন্তু আমাদের কুটির শিল্পেরই উদাহরণ। এখানে ধরো কর্মসংস্থান এবং নির্ভরতা অর্জন বলতে আমরা কি বুঝি, কর্মসংস্থান যেমন আমাদেরকে অন্য অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় না, আমরা ঘরে বসেই কাজগুলো করে নিতে পারি। অন্যের উপর আবার নির্ভরশীল হতে হয় না, আমরা নিজেরাই কি করি, যে নিজেদের কাজগুলো করে এটা বাজারে প্রক্রিয়াজাত মানে বাজারে বিক্রি করতে পারি। মানে বিপণন হচ্ছে এখানে বিক্রি করা, আমরা বাজারে বিক্রি করতে পারি। এর জন্য আমাদের বাইরের শ্রমিকের প্রয়োজন হয় না। আবার বাইরের শ্রমিকের যেমন প্রয়োজন হয় না, আমাদেরকেও কিন্তু অন্য জায়গায় যেয়ে কাজ করতে হয় না। আমরা আমাদের নিজেদের মানে কুটির শিল্পটা কি করে, পরিবারের নিজেদের সদস্যরা মিলেমিশে করে থাকে। তারপরে যে জাতীয় অর্থনীতিতে অবদান হচ্ছে, জাতীয় অর্থনীতিতে এর অবদান কিন্তু অপরিসীম। এটা যখন বাজারজাত করে বা নিজেরা উৎপাদন করে যখন সেল করে, বিক্রি করে বাজারে, তখন এটার জন্য অনেক পারিশ্রমিক বা ওরা মূল্য পেয়ে থাকে। সেই মূল্য দিয়ে তারা নিজেদের নিজেদের খরচটা বা যাবতীয় কাজগুলো তারা করে নিতে পারে। এটা থেকে কি আসে, একটা আর্থিকভাবে তারা লাভবান হয়, সচ্ছল থাকে। তাহলে আমরা কি কুটির শিল্প সম্পর্কে জানতে পেরেছি তো।
ভেরি গুড। আমরা কুটির শিল্প সম্পর্কে জানলাম। এখন আমরা একটি দলগত কাজ করব। তোমরা দুটি দলে ভাগ হবে। দুইটি দলে না, তোমরা যেহেতু 40 জন আছো, তাহলে তোমরা 5 জন করে একটি দল গঠন করবে। তাহলে তোমাদের 8টি দল হবে। 8টি দলের মধ্যে প্রথম 4টি দল কয়ের কাজ করবে এবং পরের 4টি দল ক্ষয়ের কাজ করবে। প্রথম থেকে 1 2 3 করে 8টা দল হবে। প্রথম 4টি দল 1 থেকে 4 পর্যন্ত কয়ের কাজ করবে, 5 থেকে 8 পর্যন্ত ক্ষয়ের কাজ করবে। প্রথম দলের কাজ হচ্ছে বৃহৎ শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। দ্বিতীয় দলের কাজ হচ্ছে কুটির শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তোমাদের সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিটে কাজটি শেষ করবে। ধন্যবাদ, তোমরা কাজটি অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছো। ক দল, তোমাদের উত্তর অনেক সুন্দর হয়েছে। খ দল, তোমরা একটুখানি ভুল করেছো। সেটা হচ্ছে কুটির শিল্পের উদাহরণের মধ্যে হচ্ছে তোমার কখনো তোমার বস্ত্র তৈরি করা যায়, কিন্তু বস্ত্রটা আমরা বৃহৎ পরিসরেই চিন্তা করছি। এখানে শুধুমাত্র তার কাপড় বোনা এবং কাপড় বুননটাকে আমরা ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে ধরতে পারি। যেটা হাতের কাজ করা হয়, হাতের কাজটাই কুটির শিল্প হিসেবে আমরা ধরেছি। বস্ত্র শিল্প যেটা হচ্ছে বৃহৎ শিল্পের মধ্যে পড়ে, কারণ হচ্ছে এটা গার্মেন্টসের মাধ্যমে অনেক প্রসেসিং করে, যেমন তুলা থেকে সুতা থেকে কাপড় থেকে জামা, এই বস্ত্র তৈরি করা। তো এটা হচ্ছে তোমার অনেক লম্বা একটা পদ্ধতির মাধ্যমে আসে। তো এখানে আমাদের শিল্প, আমাদের খরচ, মূলধন থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত অনেকগুলো জিনিস রয়েছে। তো আমরা এটাকে কুটির শিল্পের মধ্যে বলবো না, তো এরা হচ্ছে বৃহৎ শিল্পের মধ্যে পড়বে। ধন্যবাদ তোমাদের উভয় দলে ভালো করেছো, তবে দুই দলের মধ্যে ক দল একটু বেশি ভালো করেছো। এবার আমরা কয়েকটি প্রশ্ন করি। আমরা আজকের পাঠ সম্পর্কে কতটুকু অর্জন করতে পেরেছি। বাংলাদেশের প্রথম জুট মিলসের নাম কি বলো তো? আদমজি জুট মিলস। ভেরি গুড, তোমরা সুন্দর উত্তর দিয়েছো। বৃহত্তম শিল্পের 3টি উদাহরণ দিতে পারবে? কি কি বলো তো বৃহত্তম শিল্পের 3টি উদাহরণ? একটু আগে আমি বলছি বস্ত্র, ঠিক আছে, সিমেন্ট, সার ইত্যাদি, ঠিক আছে। তারপরে আমাদের কুটির শিল্পের 3টি উদাহরণ দাও তো। তাঁত বস্ত্র, মাটির জিনিসপত্র, বাঁশ এবং শাড়ি ও মিষ্টির প্যাকেট। ভেরি গুড, তোমরা সুন্দর উত্তর দিয়েছো। তোমরা পাঠটি বুঝতে পেরেছো। তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে নাও। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু গুরুত্ব বহন করে? তোমরা এটা বাড়ির কাজ হিসেবে আগামী ক্লাসে করে দেখাবে, করে নিয়ে আসবে, বাড়ি থেকে বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসবে আগামী ক্লাসে। ঠিক আছে। লিখে শেষ হয়েছে? ভেরি গুড, তোমরা এটা আগামী ক্লাসে বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় পাঠটা অনেক সুন্দর করে এনজয় করেছো। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো মহামারীর কারণে আমরা যে প্রতিবন্ধকগুলো কাটিয়ে উঠতে পারছি না, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব, এবং নিজে নিরাপদ থাকবো এবং পরিবারের সবাইকে নিরাপদে থাকার জন্য উৎসাহ দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।